অনিলবাবু শেষ পর্যন্ত তার গ্রামের শখের বাড়িতে ফিরে এসেছেন। জন্ম থেকে শহরে থাকা অনিলবাবু কর্মসূত্রে এই রামপুর গ্রামের উপর দিয়ে বার কয়েকবার যাওয়ার সময় এই গ্রামটিকে ভালো লেগে গিয়েছিল। তাই অবসর নেওয়ার পর এখানে একটা জায়গা কিনে বাড়ি করেছিলেন। সঙ্গে ছোট একটা বাগান আর পুকুরও ছিল। ভেবেছিলেন বাকি জীবনটা এখানেই শান্তিতে কাটাবেন। কিন্তু গ্রামের এত শান্তির মধ্যেও কত অশান্তি থাকে সেটা ভেবেও দেখেননি, বিশেষ করে বিপদের সময়। একদিন বিকেলবেলা অনিলবাবুর স্ত্রী অনিতার খুব জ্বর এলো। বাড়িতে থাকা সাধারণ জ্বরের ওষুধেও কোনো কাজ হচ্ছিল না। সেই সময় আবার চারিদিকে আকাশ কালো করে এলো। কালবৈশাখীর ঝড় উঠেছিল। ব্যাস, গ্রামের ঝড় ওঠা মানে যা হয়। বিদ্যুৎ নেই, ফোনের টাওয়ার নেই, রাস্তাঘাটে মানুষজন নেই, কাউকে ডাকলেও সাড়াও পাওয়া যাবে না। ঝড় থামলেও বৃষ্টির মধ্যে একটাই ওষুধের দোকান, তাও 5 মাইল দূরে। সেখানে গিয়ে ওষুধ আর অ্যাম্বুলেন্স পাওয়া গেল। অ্যাম্বুলেন্স বাড়িতে আসতে আসতেই কয়েক ঘন্টা লেগে গেল। তারপর রুগীকে নিয়ে শহরের হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটাল পৌঁছতেই ভোর হয়ে গেল। হসপিটালে আনতে খুব দেরি হয়ে গেছে, তাই অনিলবাবু স্ত্রীকে বাঁচানো গেল না। ব্রেনে ইনফেকশন হয়ে গিয়েছিল। ডাক্তারবাবু জবাব দিয়ে দিয়েছিলেন। স্ত্রীর মৃত্যুর পর অনিলবাবু বেশ কিছুদিন শহরের বাড়িতেই ছিলেন। আত্মীয় স্বজনরা গ্রামের এই বাড়িটা বিক্রি করে শহরেই পাকাপাকিভাবে থেকে যেতে বলেছিলেন। কিন্তু অনিলবাবুর মনটা এই গ্রামের বাড়িতেই পড়েছিল। খালি তার মনে হচ্ছিল অনিতা এই বাড়িতেই আছে, কারণ অনিতা এখানে থাকতে ভীষণ পছন্দ করত। তাই অনিলবাবু এখানেই চলে এসেছেন। এখন যেন এই বাড়িটাকে তার আরো বেশি ভালো লাগছে। কিন্তু একদম ভালো লাগছে না গ্রামের লোকজনদের। প্রথম থেকেই অনিলবাবু গ্রামের কারোর সঙ্গেই মিশতেন না। খুব দরকার পড়লে কথা বলতেন। এখন তো একদমই কারোর সঙ্গে কথা বলেন না। কিন্তু গ্রামের লোকেরা ছিল খুবই সহানুভূতিশীল এবং পরোপকারী। এই গ্রামের বাবুটার স্ত্রীর শোকে খুব ভেঙে পড়েছে, বুঝলি। এই সময় আমাদের ওনার পাশে দাঁড়ানো উচিত, কিন্তু ওনার বাড়িতে যাওয়া সাহসই হয় না, বুঝলি। হ্যাঁ কাকা, ঠিকই বলেছ। লোকটা কেমন যেন। প্রতি শুক্রবার রামপুর গ্রামের কিছুটা দূরে অশ্বিনীনগরে হাট বসত। অনিলবাবু ওই হাটে যেতেন প্রয়োজনীয় জিনিস কিনে আনতে। সাধারণত গ্রামের লোকেরা একটু বেশিই মিশুকে হয়। অনিলবাবু বাজার দোকান করে ফেরার সময় পাড়ার হরি জিজ্ঞাসা করলো, আরে দাদা যে কেমন আছেন? আজ হাটের দাম দর কেমন চলছে? হয়েই যাচ্ছে আর কি। অনিলবাবু হরিকে চূড়ান্ত অবজ্ঞা করে একটা দায়সারা উত্তর দিয়ে চলে গেলেন। বাহ বাহ, শহরের লোক বলে এত দিমাগ। আবার অনিলবাবু মনে করেন গ্রামের মানুষেরা একদম গাইয়া, কিচ্ছু জানে না, গায়ে পড়ে শুধু মিশতে চায়। ওদের সঙ্গে কি কথা বলবো? তাই অনিলবাবু সারাটা দিন একা একাই বাড়িতে থাকতেন, কারোর সঙ্গে মিশতেন না। মানসিক বিপর্যস্ত অনিলবাবু সত্যিই একটু অন্যরকম হয়ে গেছেন। বাগানের ফল, সবজি, পুকুরের মাছ সবকিছুই আগলে রাখতেন। কাউকে কিচ্ছু দিতেনও না, আর কাউকে নিতেও দিতেন না। একদিন সন্ধেবেলা নারকেল গাছ থেকে একটা শুকনো নারকেল পড়ল। ওই সময় রাস্তা দিয়ে গ্রামের একটা ছেলে যাওয়ার সময় তা দেখতে পেয়ে পা টিপে টিপে নারকেলটার দিকে এগোতে লাগলো। যেই না নারকেলটা ধরতে যাবে, অমনি অনিলবাবু বাড়ি থেকে বেরিয়ে এসে এক ধমক। হেই! ছেলেটা ভয়ে ছুটে পালিয়ে গেল। একদিন দুপুরবেলায় গ্রামের একটি ছোট্ট ছেলে ভয়ে ভয়ে ছিপ নিয়ে অনিলবাবুর পুকুরে মাছ ধরার জন্য বসলো। সজাগ অনিলবাবু ঠিক বুঝতে পারলেন, আর চুপি চুপি পুকুরের পাড়ে এসে এক ধমক দিলেন। হেই! ছিপটা ফেলে রেখে ছেলেটা পড়ি মরি করে ছুটে পালিয়ে গেল। রাত হলে নিঃসঙ্গ অনিলবাবু উদাস হয়ে যেতেন। ছোটবেলায় স্কুলের ম্যাগাজিনের গল্প লেখার অভ্যাসটা আবারও ফিরে এসেছে। নতুন করে আবার গল্প লেখার চেষ্টা করেন। গভীর রাত পর্যন্ত অনিলবাবুর কিছুতেই ঘুম আসে না। খালি স্ত্রী অনিতার কথা মনে পড়ে। কত স্মৃতি, তাকে সঙ্গী করেই তো এখানে ঘর বাঁধা। এই বাড়িতে এসে অনিতা কত আনন্দ পেয়েছিল, কিন্তু তারপর কি নিষ্ঠুর পরিহাস। ওহ, আর রোদে হাঁটতে পারছি না। ওই গাছের ছাওয়ায় গিয়ে একটু দাঁড়াতে হবে। ইনি হচ্ছেন পাশের গ্রাম মদিপুরের বামুনখুড়ি। সবাই এই নামেই চেনে।
কয়েক বছর আগে করোনায় এনার স্বামী ও একমাত্র ছেলে মারা গেছেন। দুজনেই একটা জুট মিলে কাজ করত। এখন বার্ধক্য ভাতার টাকায় বামুনখুড়ির কোনো রকমে সংসার চলে। এখনো তো অনেকটা পথ যেতে হবে। আমার খুব জল তেষ্টাও পেয়েছে। বাবা, আশেপাশে কোনো জলের কল আছে এখানে? না না, এখানে কল করতে পারো? ঠাকুমা, তোমাকে জল দেব? তুই কি গণেশের মেয়ে? হুম। দে তো মা, একটু খাবার জল দে। এই বৃদ্ধাই অতীতে নিজে ব্রাহ্মণ বলে ভীষণ অহংকার করত। গণেশদের ছোট লোক বলতো। এই সমস্ত গরিব লোকের ছায়া পর্যন্ত মারাতো না। সেই দিন আর নেই। অবস্থার ফেরে আজ বড়ই অসহায়। তাই তাদের ঘরের জল খেতেও আজ আপত্তি নেই। ছোট্ট মেয়েটি মাটির ঘটি করে জল এনে দিল, আর তৃষ্ণার্ত বামুনখুড়ি জল খেয়ে নিল। আহ, শান্তি। জানিস মা, কাল থেকে কিচ্ছু খাইনি। এই জল খেয়েই পেট ভরাচ্ছি। মাসে কটা টাকা পাই, আজ তা আনতে গিয়েছিলাম। অফিস বন্ধ, ঘরে চাল আলুও কিছুই নেই। আমাদের বাড়িতে চাল আর আলু আছে তো, তুমি নেবে? তুই দিবি মা? কিন্তু তোর বাবা মা কাজ থেকে ফিরে এসে যে তোকে বকবে। না না, বকবে না। মা বাবা বলে উপকার করতে হয়, তাহলে ভালো হয়। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এদিকে অনিলবাবু দূরে দাঁড়িয়ে এতক্ষণ সব কিছু লক্ষ্য করছিলেন। যাদেরকে এতদিন অশিক্ষিত গাঁইয়া ভাবতেন, তাদেরই শিক্ষা দীক্ষা মানসিকতা এত ভালো। তাই অনিলবাবু খুব অবাক হয়ে গেলেন। বামুনখুড়ি বাচ্চা মেয়েটিকে আশীর্বাদ করে চাল আলু নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর গণেশ আর তার স্ত্রী মাঠ থেকে কাজ করে এসে দুয়ারে মেয়ের সামনে সবেমাত্র বসেছে। মনে পড়তেই বাচ্চাটি বলল, জানো মা, আজ বামুন ঠাকুমা এসেছিল। 2 দিন ধরে কিচ্ছুটি খাইনি। ঘরে চাল আলুও নেই বলল। তাই আমি আমাদের ঘর থেকে চাল আলু সব ওই ঠাকুমাকে দিয়ে দিয়েছি। সর্বনাশ! কাজটা তো ঠিক করেছিস, কিন্তু তুই কি জানিস যে ঘরে ওইটুকুই চাল আলু ছিল? এখন রান্না করে খাওয়ার মতোও কিছু নেই। আজ না খেয়েই থাকতে হবে। একটা মানুষ 2 দিন না খেয়ে আছে, তাকে খাওয়ানোর জন্য যদি আমরা একদিন নাই খাই, তা কি হবে? ছোট্ট বাচ্চাটির কার্যকলাপ অনিলবাবুকে অবাক করে দিয়েছিল। বাচ্চাটির বাবা মা ফিরে এসে কি বলে সেটা জানার ভীষণ কৌতূহল হয়েছিল। তাই ঘরের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন। এখন উনি স্তম্ভিত। এত দিন ধরে শুধু আমার বাড়ি, আমার গাছপালা, আমার পুকুর করে আসা অনিলবাবু দেখলেন যে কেউ কেউ অভুক্ত মানুষকে খাওয়ানোর জন্য নিজেদের শেষ সম্বলটুকুও চলে যাওয়াটা হাসি মুখে মেনে নেয়। কৃষি দপ্তরের প্রাক্তন জাঁদরেল অফিসারটি দাপটের সঙ্গে কাজ করতে পারেন, পরিকল্পনা করে বাড়ি বানাতে পারেন, প্রচুর টাকা প্রচুর সম্পত্তি করতে পারেন, কিন্তু জীবনের হিসাব বড়ই অন্যরকম। এখানে পুঁথিগত বিদ্যায় মেলানো যায় না। তাই রাশভারী ভেঙে না পড়া কঠিন হৃদয়ের অনিলবাবুর চোখে জল। সামলাতে পারেননি, হেরে গিয়েছিলেন বিবেকের কাছে। সঙ্গে সঙ্গে গণেশের পরিবারটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়েছিলেন। আর এই ঘটনার পর থেকে অনিলবাবুর বাড়ি গ্রামের লোকজনদের কাছে অবাধ হয়ে গিয়েছিল। ব্যাংকের বই করা থেকে সরকারি কোনো প্রকল্পের ফর্ম ফিল আপ, সমস্ত ব্যাপারেই ছিল অনিলবাবুই ভরসা। হ্যাঁ, এখন আর শহরের বাবু নয়। গাছের ফল সবজি পুকুরের মাছ সবকিছুই গ্রামের লোককে না দিয়ে অনিলবাবু তা মুখে তোলেন না। আর রাত্রিবেলা যখন অনিলবাবু একা হয়ে যেতেন, তখন স্ত্রী অনিতার ছবিটার সামনে দাঁড়িয়ে থাকতেন, যেন অনেক কথা বলার চেষ্টা করতেন। দেখো অনিতা, আমি নতুন করে বাঁচতে শিখেছি। এখন আর শুধু এখানকার প্রকৃতিকেই নয়, সহজ সরল মানুষগুলোকেও ভালোবেসে ফেলেছি। তুমি নিশ্চয়ই সব বুঝতে পারছো, নিশ্চয়ই খুব আনন্দ পাচ্ছ।
আসলে প্রাকৃতিক সৌন্দর্যের দিকে আকৃষ্ট হওয়াটা মানুষের সহজাত, কিন্তু সেই সৌন্দর্য উপভোগ করা অত সহজ নয়। তার জন্য মনটাকেও প্রকৃতির মতোই সহজ, সরল আর উদার করে দিতে হয়। একেবারেই প্রকৃতির সঙ্গে নিজেকে ভাসিয়ে দিতে হয়। তাতে বিবেক জাগ্রত হয়, পাওয়া যায় প্রকৃত সুখ আর শান্তি। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পেতে আমাদের চ্যানেল চুকিটকিট বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ধন্যবাদ।